আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত সরে যাওয়ার আদেশ দিছে আওয়ামী লীগ। বছরে ৫০ লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি বাংলাদেশের। শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে তদন্ত, সেন্টকে যা বলছেন বৈশ্বিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন দিয়ে চলে যাওয়াই একমাত্র পথ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আসাদুজ্জামান খান কামাল। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে আছেন অনেক মন্ত্রী এবং এমপি। বেশিরভাগই গণমাধ্যমে কথা বলা থেকে দূরে রয়েছেন। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাক্ষাৎকারে জানান তিনি বাড়ি ছেড়েছেন গত ৭ আগস্ট। আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন। বলেছেন দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদ ছেড়ে দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একমাত্র পথ। যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার ২৪ জানুয়ারি রাতে প্রেস উইং ফ্যাক্ট চেক পেজে এক বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত গণমাধ্যমের গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ। এতে আরো বলা হয়, ভারতের আত্মগোপনে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম হোতা। ইন্ডিয়ান এক্সপ্রেস তথ্য যাচাই না করেই তার মিথ্যাচার প্রচার করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকারের বিস্তারিত তুলে ধরা হলো। প্রশ্ন ছিল, চলমান পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথায় যাবে, দলটি ঘুরে দাঁড়াবে কিভাবে? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি বাংলাদেশে ১০ বছর ৬ মাস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। এই সময়কালে অনেক উন্নয়ন হয়েছে, প্রত্যক্ষ করেছি। এখন সবকিছু ৩৬০ ডিগ্রি উল্টে গিয়েছে। গত বছরের ৩ থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয়। ৫,৮২৯টি অস্ত্র থানা থেকে লুট হয়ে যায়। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন থেকে এসএমস এর নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটিদের অস্ত্র তুলে নিয়ে যাওয়া হয়। আমি নিজে ৫ ও ৬ আগস্ট ঢাকায় ছিলাম এবং ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। প্রশ্ন ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আপনি কি এই পরিস্থিতি আঁচ করতে পারেন কিনা? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, যখন থানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায়। তখন জাতি কেবল নিঃশব্দে দেখা আর মৃতদেহ গোনা ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশই নাগরিকদের সুরক্ষা দেয়, কিন্তু যদি পুলিশই পঙ্গু হয়ে যায় তখন কি হবে? আমি বলবো এটি ছিল একটি যৌথ অভ্যুত্থান। এটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। প্রশ্ন, স্পষ্টতই এটি বিশাল গোয়েন্দা ব্যর্থতা ছিল। একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি এটি স্বীকার করেন কিনা? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক। তবে এটি ছিল একটি সেনা অভ্যুত্থান। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট আছে, ডিরেক্টর জেনারেল অব ফোর্সের ইন্টেলিজেন্সি। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সার সংক্ষেপ আসে। প্রশ্ন ছিল, আপনি কি স্বীকার করেন যে আপনার দল এমন কিছু মৌলিক ভুল করেছে যা অসন্তোষের জন্ম দিয়েছে? উত্তরে তিনি বলেন, আমি একে ভুল বলবো না, তবে হ্যাঁ, আমরা আমাদের দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছি। এটাই সমস্যা। ২ বছরের পর পর নতুন নেতাদের উঠে আসা উচিত, কিন্তু আমরা সময় মতো নেতাদের নির্বাচন করতে পারিনি। প্রশ্ন, আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি আপনার যোগাযোগ হচ্ছে? উত্তর, আমি তার সাথে দেখা করতে পারি না, তবে ফোনে তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। দিক নির্দেশনা চাই। ৪ আগস্ট প্রায় মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। পুলিশ প্রধান সেখানে ছিলেন, সেনা প্রধানও সেখানে ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই ঘটবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব। তিনি বলেছিলেন, আপনার সুরক্ষা আমার দায়িত্ব। আমি এসব
এসবের সাক্ষী। আমি তাকে আবারও জিজ্ঞেস করেছিলাম, আপনি কি পুরো দায়িত্ব নিচ্ছেন? তিনি বলেছিলেন হ্যাঁ। এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে বলেছিলাম যে তিনি যেন সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করেন এবং সবকিছু যেন স্বাভাবিক থাকে। কিন্তু আপনারা 5 আগস্ট যা ঘটেছিল তা দেখেছেন। প্রশ্ন, আওয়ামী লীগের কর্মীরা দেশের বাইরে লুকিয়ে আছেন, অনেকে জেলে, আপনি কিভাবে তাদের মনোবল ধরে রাখবেন? উত্তরে, আওয়ামী লীগ কর্মীদের মনোবল অত্যন্ত উঁচু। তারা শেখ হাসিনা ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারে না। তিনি বাংলাদেশকে পরিবর্তন করেছেন। 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি বাংলাদেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলার পরিবর্তন এনেছেন। প্রশ্ন ছিল, আপনি ভারতের কাছ থেকে কি আশা করেন? ভারত কিভাবে সাহায্য করতে পারে? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে বাংলাদেশকে সাহায্য করতে ভারত কি করেছে। আমি স্বীকার করি ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করেছে। এখন ভারত কূটনীতিকভাবে সাহায্য করতে পারে। আমাদের আদালতগুলো পঙ্গু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের পক্ষের আইনজীবীরা আদালতে যেতে পারছে না। সব বিচারক নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রথম কাজ হলো কূটনৈতিক চাপ দেওয়া এবং উচ্চস্বরে দাবি তোলা যাতে আদালতগুলো আবার কার্যকর হয়। ভারত এতে সাহায্য করতে পারে। প্রশ্ন ছিল, আপনার এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমার ছেলে, একমাত্র ছেলে, জেলে রয়েছে। আমার অনেক আত্মীয় ভালো অবস্থানে নেই। আমার ছেলে কাশিমপুরের একটি কারাগারে রয়েছে, যেখানে আমরা এক সময় সন্ত্রাসীদের আটক রাখতাম। কয়েকদিন পর পর বর্তমান সরকারের কেউ সেখানে গিয়ে আমার ছেলেকে জিজ্ঞাসা করে আমি কোথায় অবস্থান করছি, আর আমার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রায় 290টি হত্যা মামলা হয়েছে। এটি নিশ্চয়ই একটি রেকর্ড, হয়তো আন্তর্জাতিক রেকর্ডও। 54টি মামলায় যারা হত্যার শিকার হওয়ার কথা বলা হয়েছে তারা জীবিত ফিরে এসেছে। এই মামলাগুলোতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আবি এবং আরো অনেক বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। প্রশ্ন, আপনি কি দেশে ফিরে আইনের মুখোমুখি হতে প্রস্তুত? আওয়ামী লীগ কি নির্বাচনে লড়তে প্রস্তুত? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি ফিরে যেতে ভয় পাই না, তবে সেটি কেবল তখনই সম্ভব যখন আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত হবে। বিচারকরা স্বাধীনভাবে মামলা শুনতে পারবেন এবং আমাদের পক্ষের আইনজীবীরা আমাদের পক্ষে লড়তে পারবেন। আমার নির্বাচনে বিশ্বাস করি, আমরা অবশ্যই নির্বাচনে লড়ব যদি সেখানে যেতে পারি। শেখ হাসিনা নির্বাচনে এবং আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতৃত্ব গোপনে দলকে সংগঠিত করা কতটা কঠিন হবে? উত্তরে তিনি বলেন, কিছুই অসম্ভব নয়। আমি বিশ্বাস করি এটি সম্ভব এবং বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু বদলাবে। বাংলাদেশের সূচনা লগ্ন থেকে আমি দেশটিকে দেখেছি, বাংলাদেশের মানুষকে দেখেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব। আমাদের অনেক নেতার অবস্থান আমরা জানি না, কিন্তু যদি আমরা আন্দোলন শুরু করি, বিক্ষোভ শুরু করি, তাহলে তারা আবারও এগিয়ে আসবে। তিনি বলেন, আমার বয়স 75 পেরিয়ে গিয়েছে, এখন আমি বোনাস জীবনে আছি। আমি ঝুঁকি নিতে প্রস্তুত। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের তরুণ নেতারাও এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। এখন সময় এসেছে তরুণ নেতাদের এগিয়ে আসার। প্রশ্ন ছিল, এই অস্থিরতায় গণমাধ্যমের ভূমিকা কি ছিল? গণমাধ্যমের সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। গণমাধ্যম কিছু মন্তব্য করতে পারে না, তারা কোনো কিছুর জন্য আওয়াজ তুলতে পারে না, তারা এখন নীরব। আমি বিশ্বাস করি আমাদের নেত্রী শেখ হাসিনা যদি সবাইকে এগিয়ে আসার জন্য বলেন তা অবশ্যই হবে। প্রশ্ন ছিল, শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হলে কি বলেন তিনি? উত্তরে তিনি বলেন, 3 দিন আগে তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন, তোমরা সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলো এবং আমরা অবশ্যই খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি কাটিয়ে উঠব। প্রশ্ন ছিল, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে কি বার্তা দিতে চান? উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, তার চেয়ারে বসার কোনো অধিকার নেই। তিনি নেতা নন, রাজনীতিক নন। আমাদের দেশে খুব অদ্ভুত কিছু ঘটেছে। বাংলাদেশে একটি অদ্ভুত দৃষ্টান্ত হয়ে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তার পদ ছেড়ে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়তে দেয়া। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এটি একমাত্র উপায়।